আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আজকে আমরা বরাবরের মতো একজন নতুন অতিথি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা আজকে কথা বলবো হচ্ছে এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব রিয়াজুল ইসলাম সাহেবের সাথে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমাদের আলোচনায়। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার আরব বাংলাদেশ ব্যাংক এটা তো বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড। ব্যাংকিং সেবা তারা দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, প্রায় 40 বছরে তারা পদার্পণ করতে যাচ্ছে। স্যার এই ব্যাংকের স্যার নিশ্চয়ই স্যার পথ চলাটা এতটা মসৃণ ছিল না, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আপনারা এই জায়গায় চলে এসেছেন। স্যার এই ব্যাংকের যাত্রাটা নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু শেয়ার করেন। ধন্যবাদ আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের তো 1982 সালের 12 এপ্রিল আমাদের যাত্রা শুরু। তখন আমরা আরব বাংলাদেশ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করি। 2007 সালে এসে এটার কিন্তু নামকরণ চেঞ্জ হয়ে এবি ব্যাংক করা হয়। এটা কিন্তু এখন খালি এবি ব্যাংক, এখনো যদিও সবাই এটাকে আরব বাংলাদেশ ব্যাংক হিসেবেই জানে, বাট এটার নাম বর্তমানে আসলে এবি ব্যাংকই। হ্যাঁ, চড়াই উতরাই অবশ্যই এটা একটা নর্মাল ফেনোমেনা। যেরকম যদি আপনাকে আমি বলি যে আমাদের সোশিও পলিটিক্যাল ইকোনমিক যে সিচুয়েশন থাকে তার সাথে তো ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা অংশ। আমাদের আপনি যদি সেই গত 44 বছরে আমাদের সামাজিক অর্থনৈতিক বা রাজনৈতিক যে উত্থান পতন ওর ভিতর দিয়ে কিন্তু আমরাও গেছি। এটা পার্ট অফ দি জার্নি। সোশিও পলিটিক্যাল ইকোনমিক সিচুয়েশন যেরকম থাকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো এটার ভিতর দিয়ে স্ট্রাগল করে যায়, কখনো ভালো কখনো মন্দ। হ্যাঁ ছিল, এবি ব্যাংক আমি বলবো যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় আপনার উত্থান পতনের মধ্যেই গেছে। বাট আলহামদুলিল্লাহ এটা আমরা নিজেরাও আলাপ করি যে এবি ব্যাংক, যেটা আগে আরব বাংলাদেশ ব্যাংক হিসেবে নামকরণ ছিল, এবি ব্যাংকের একটা অন্তর্নিহিত একটা শক্তি আমরা সবসময় দেখি। অনেক সময় ব্যাংক, আপনাকে যদি বলি 2002, 2005 বা এর আগেও 98 সনে, এখন বর্তমানেও যদি বলি, ব্যাংক বিভিন্ন সময় স্ট্রাগলের মধ্যে আসছে, বাট ব্যাংক ঘুরে দাঁড়ায়, এবি ব্যাংক ঘুরে দাঁড়ায়। তো এখনও ডেফিনেটলি এটা ইটস ওপেন সিক্রেট, এবি ব্যাংক ইজ স্ট্রাগলিং লাইক ফিউ আদার ব্যাংকস ইন মার্কেট, বাট আমরা উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো। পজিটিভ পয়েন্ট অফ নোট থেকে আপনি বলছেন আপনারা ঘুরে দাঁড়াবেন, এবং কিছু সাইন আমরা দেখতে পাচ্ছি, সেটা খুব এনকারেজিং। স্যার এই যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা, এটা তো খুবই একটা ডিফিকাল্ট একটা কাজ যে কোনো প্রতিষ্ঠানের জন্যই। স্যার একদিকে আপনাকে স্যার আপনার যারা ম্যান পাওয়ার ইনভলভ যারা আছে, যাদের দিয়ে আপনি কাজটা করাবেন, সার্ভিসটা দেবেন, তাদেরকে মোটিভেট করা। আরেকদিকে হচ্ছে আপনার ক্যাশ ম্যানেজমেন্ট, সেটাকে ঠিক করা। আবার আরেকদিকে হচ্ছে যারা কাস্টমার, তাদের কনফিডেন্সটাকে ধরে রাখা বা বাড়ানো। এই তিনটা একসাথে আপনারা আসলে স্যার এই একসাথে করার জন্য আপনারা কী কী ধরনের পরিকল্পনা নিচ্ছেন এখন, যাতে করে আগামীতে যে ঘুরে দাঁড়ানোর যে প্ল্যানটা আপনারা করছেন, সেটা প্ল্যান অনুযায়ী আপনারা অ্যাচিভ করতে পারেন? এখানে আপনি ইউ হ্যাভ রাইটলি সেড, তিনটা ডাইমেনশন বলছেন, এর সাথে আরেকটা ডাইমেনশন অবশ্যই আছে রিকভারি। রাইট। যে আমাদের যে লোন ডিফল্ট হয়েছে সেটা রিকভারি করতে। আমি যদি প্রথমে ওটাতেই আসি, আপনি 24-25 সালের ডিসেম্বরে এসে আমাদের লোনের ক্লাসিফিকেশন আমরা অলমোস্ট 49% নিয়ে আসছি, যেটা 80+ ছিল, উইচ ইজ পাবলিশ ডেটা। ইট ইজ এ পাবলিশ ডেটা। সেখানে আমরা ধরেন প্রায় 50-র কাছাকাছি চলে আসছি। তো সেখানে আমাদেরকে প্রচুর কাজ করতে হয়েছে রিকভারিতে। যদি আমাকে বলি, আপনার বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলার শিডিউল করে, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পলিসি সাপোর্টটাও একটা বড় ভূমিকা রাখছে এটার পিছনে। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে পলিসি সাপোর্ট দিয়ে বেশ কিছু গাইডলাইন দিয়েছে, যার জন্য আমাদের কিছুটা অ্যাডভান্টেজ ছিল টু নেগোশিয়েট উইথ দি কাস্টমার্স, বিকজ দেয়ার আর উইলফুল ডিফল্টার্স বা আবার ন্যাচারাল ডিফল্টার্সও আছে, ব্যবসার কারণে হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। এটা হলো একটা অংশ, যেটা আমরা 26-এ টার্গেট নিছি আরও 25% কমানোর। ইনশাল্লাহ সেটার জন্য আমরা কাজ করতেছি যে বাই 26 ডিসেম্বরে যদি আমি এটাকে আমার ওই ক্লাসিফিকেশন থেকে 25-এর আশেপাশে নিয়ে আসতে পারি, আমরা মনে করব উই আর গুড। সো আমরা 2 থেকে 3 বছরের একটা টার্গেট নিয়ে কাজ করতেছি। আর আরেকটা ফ্রন্ট যেটা আপনি বলেন, অবশ্যই মানে আমি যদি প্রথমে বলি যে এমপ্লয়িদের কনফিডেন্সটা, কারণ এমপ্লয়িরাও তো এই সমাজে বসবাস করে, ওরাও একটা কাস্টমারই। তো সে যেরকম একটা কাস্টমার যেরকম তার ডিপোজিট নিয়ে একটু নার্ভাস হয়ে যায়, এমপ্লয়িরা হয়, এটাই স্বাভাবিক। ওখানেও আমাদেরকে এমপ্লয়ি কনফিডেন্স বিল্ডিংয়ে কাজ করতে হয়েছে, ওদেরকে মোটিভেট করে রাখতে হয়েছে। আমরা ধরেন অ্যাটলিস্ট আমি আপনাকে বলতে পারি যে 24-25 এবং 26-এও এটা কন্টিনিউ করবে। এমপ্লয়িদের যে বেনিফিটস
অ্যাজ ফার এজ প্রমোশন ইজ কনসার্ন, স্যালারি রিভিউ ইজ কনসার্ন, ওগুলো আমরা একদম 100% এনশিওর রাখার চেষ্টা করছি উইথ এ ভেরি ট্রান্সপারেন্ট কাইন্ড অফ আ প্রসেস, উইথ প্রপার পলিসি। এটা হলো এমপ্লয়িকে কনফিডেন্সে রাখা। আল্লাহর রহমতে এমপ্লয়িজ আর ওয়েল মোটিভেটেড নাও, বিকজ তারাই তো ডে টু ডে কাস্টমার হ্যান্ডেল করে। কাস্টমারদের একটা নার্ভাসনেস ছিল, আমি বলবো গত বছরে মাঝামাঝি মতো একটু প্যানিক ছিল বিভিন্ন কারণে, বাট এটা আল্লাহর রহমতে আমি বলবো যে এটা বেশি ইমপ্রুভ করে গেছে। এখন আর আমরা কাস্টমারদের ওরকম অ্যাট্রিশন দেখি না। মোরলেস আমি বলবো যে আমাদের আরও নতুন ফ্রেশ ডিপোজিটও আসতেছে, ফ্রেশ অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, পুরনো যে ডিপোজিটগুলো আছে ওগুলো মোটামুটি স্টেবল আছে, এবং ইট ইজ ইমপ্রুভিং। সো আমরা আশা করি 80+ থেকে 49 লেস দেন 50, এটা স্যার একটা মিরাকল। আমার ধারণা এটা হচ্ছে বাংলাদেশের যে কয়টা ব্যাংক সব থেকে মানে এই রিকভারি বলেন বা এনপিএল বিল্ড আপটা চাপটা কমানোর কথা বলেন, সেই জায়গায় সব থেকে বেস্ট পারফর্মার একটা হচ্ছে আমার মনে হয় তেলেবি ব্যাংক। কারণ এই ম্যাজিকটা স্যার আপনারা কীভাবে করেন? এটা কি শুধুমাত্র ওই পলিসি সাপোর্ট দিয়ে করেছেন, না বিহাইন্ড দ্য সিন আরও অনেক কিছু আপনারা করেছেন যাতে করে যারা বড়োয়ার ছিল তারা একটু এনকারেজ ফিল করে যে না এটা আসলে আমার পে ব্যাক করা দরকার, কারণ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি অর অফ দ্য ইকোনমি অ্যাজ এ হোল। মানে এই ইউনিক অ্যাচিভমেন্টটা স্যার আপনারা কীভাবে করলেন স্যার? না, এটা তো ইট ওয়াজ আ জয়েন্ট এফোর্ট। কাস্টমারকেও আমার আগে নিয়ে আসতে হয়েছে, আমাদেরকেও কিছুটা মানে আগে যেতে হয়েছে। ইট ওয়াজ লাইক এ কাইন্ড অফ আ গিভ অ্যান্ড টেক। একটা তো পলিসি সাপোর্ট ফ্রেমওয়ার্ক ছিলই, যে ওনারা আমাদেরকে কিছুটা পলিসি সাপোর্ট দিয়ে কিছুটা ছাড় দিয়েছিলেন। ন্যাচারালি যে গাইডলাইন থাকে ওই গাইডলাইনের ভিতরে আসলে ওই কাস্টমারের পক্ষেও দেওয়া সম্ভব হচ্ছিল না, আমরাও করতে পারছিলাম না। সো দিস ওয়াজ লাইক এ ব্রিজ। বাট হ্যাঁ, অফকোর্স কাস্টমারদের সাথে আমাদের খুব কন্টিনিউয়াস কমিউনিকেশন করে ওনাদেরকে কনফিডেন্সে এনে এটা করতে হয়েছে। এটার জন্য আমাদের প্রচুর টিম ওয়ার্ক করতে হয়েছে, অনেক এফোর্ট দিতে হয়েছে। আমাদের বোর্ডেরও অনেক সাপোর্ট লাগছে। বোর্ড মেম্বার বা চেয়ারম্যান বা বোর্ডের ডিরেক্টর যারা আছে ওনাদেরকে ঘন ঘন মিটিং করতে হয়েছে, বিকজ এগুলো তো প্রপোজালসগুলো আলটিমেটলি বোর্ড থেকে অ্যাপ্রুভ করে কিছুটা বাংলাদেশ ব্যাংকেও যেতে হয়। সো ইট ওয়াজ কাইন্ড অফ আ টিম ওয়ার্ক ফ্রম অল সাইডস। অফকোর্স আমি তো কাস্টমারদেরকেও ধন্যবাদ দিব যে ওনারাও মানে আগে আসছে যে জিনিসটাকে সেটেল করার জন্য। ওনাদেরও বেটারমেন্ট, আমাদেরও বেটারমেন্ট। স্যার আপনি স্যার বললেন স্যার আপনাদের প্ল্যান হচ্ছে 26শে ডিসেম্বর এটাকে 25%-এর মধ্যে নিয়ে আসা, কাছাকাছি। সো ইজন্ট ইট টু মাচ অ্যাম্বিশিয়াস? না, বিকজ ইটস বিট অফ অ্যাম্বিশিয়াস, বাট একটা আমি বলবো যে ওয়ান অফ দি সিনারিওজ ইজ আমাদের ধরেন দেখা গেছে যে আপনার টপ 20 কাস্টমারের কাছেই 80% অফ দি লোন। সো নাম্বার অফ কাস্টমারটা কম, আমি রাফলি বললাম অ্যাপ্রক্সিমেটলি, আগে এক্সাক্ট ফিগারটা আমার অত মনে নেই। সো তার মানে নাম্বার অফ কাস্টমারটা কম। আমি যদি একটা কাস্টমারকে ঠিক মতো ওর সাথে একটা অ্যারেঞ্জমেন্টে আসতে পারি, বাট আমাকে তো সবসময় যে অ্যারেঞ্জমেন্টে আছে আমার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের ভিতরে থেকে করতে, ওর বাইরে তো আমি যেতে পারি না। তাহলে কিন্তু দেখা যায় একটা কাস্টমার থেকে আমার একটা মানে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট চলে আসে। সেই জন্য ইট ইজ ডুয়েবল, অফকোর্স কাস্টমারকে আগে আসতে হবে। অনেক কাস্টমারই এখন আস্তে আস্তে দেশে ফিরে আসতেছে, কথা নেগোশিয়েট করতেছে, এবং এইসব বড় কাস্টমারগুলো ইউজুয়ালি মাল্টিপল ব্যাংকিং। সো কাইন্ড অফ একসাথে বসে কাজ করতেছি, বাংলাদেশ ব্যাংকও একসাথে করে বিভিন্ন ব্যাংকগুলোকে নিয়ে একটা প্যাকেজ টাইপ করে দিচ্ছে। সো ইট ইজ অফকোর্স ডুয়েবল, বাট চ্যালেঞ্জ তো আছেই। একটা স্যার বিষয় স্যার, ধরেন এখন বর্তমান যে প্রেক্ষাপট ব্যাংকিং সেক্টরে যেটা দেখছি যে মেকিং বিজনেস ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট নাউডেজ। আপনি যদি দেখেন যে ডিমান্ড ক্রেডিট ফ্রম দ্য প্রাইভেট সেক্টর কন্টিনিউস টু ড্রপ, কমে যাচ্ছে অনেক, এবং এটা দেখুন এখন গতকালকে ডাটা দেখলাম যে ফেব্রুয়ারিতে 6.03% নেমে এসছে। অন্যদিকে ব্যাংকও লিটল বিট অফ কশাস, মানে যেহেতু এখন হায়ার এনপিএল রেজিমের মধ্যে তারাও খুব বেশি কমফোর্ট ফিল করছে না ফ্রেশ বড়ুয়ারদের টাকা দিতে। তো স্যার যদি আমি টাকাটা না দিই, আমি ইনভেস্ট না করি, তাহলে আমার আর্নিংটা কোত্থেকে আসবে? সে এই সিচুয়েশানে স্যার আপনাদের সাথে প্ল্যানটা কী আসলে কোন দিকে আসলে আপনাদের যে রিসোর্সটা আছে সেটা কোন দিকে আপনারা ইনভেস্ট করতে যাচ্ছেন টু ম্যাক্সিমাইজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান? মানে দুইটা জিনিস, আপনার ওভারঅল ইন্ডাস্ট্রি যদি বলেন যে হ্যাঁ ক্রেডিট গ্রোথ কমে গেছে, এটাতে দুইটা সাইডই আছে। ব্যাঙ্কগুলোও একটু সাবধান হয়ে গেছে, দেখে শুনে করতেছে, প্লাস যারা অ্যাকচুয়ালি যাদের অ্যাপিটাইট আছে এই গত 2-3 বছরে বিভিন্ন কান্ট্রি স্টেটে, আমি যেটা বললাম যে আমাদের পুরো জিনিসটা কিন্তু সোশিও পলিটিক্যাল ইকোনমিক ভিতরে চলতে হবে। এই সিচুয়েশনগুলো মিলেও কিন্তু কিছুটা কাস্টমার যারা বড় কাস্টমার বা মিডিয়াম কাস্টমার যাদের অ্যাপিটাইট আছে ওরাও একটু
ওয়েট অ্যান্ড সিতে চলে গেছিল, উইচ আই থিঙ্ক পোস্ট ইলেকশন Right. ইজ চেঞ্জিং, সো গ্রোথ ভালো হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের ওই যে একটা আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আপনি আমার থেকে অনেক ভালো জানেন যে একটা বড় সমস্যা হলো যে আমরা মানে আমরা যেটাকে বলি যে বাকেট মিসম্যাচ, মানে আমরা শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং হ্যাঁ, long টার্ম term ইনভেস্টমেন্টে investment, যাচ্ছি, right. যেহেতু আমাদের ক্যাপিটাল মার্কেটে বন্ড মার্কেট নাই, ক্যাপিটাল মার্কেট নাই, বন্ড মার্কেট নাই, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, এটা একটা বড় সমস্যা। আসলে যদি সত্যিকার অর্থে এখন আমি যদি বলি আমরা যেরকম চিন্তা করতেছি, আপনি আমাদের ব্যাপারটা যদি আসে, আমরা রিটেল, এসএমই, এমএসএমইতে ফোকাস করে দিচ্ছি। আচ্ছা, মানে We are কর্পোরেট focused. থেকে এখন ফোকাসটা কমে হ্যাঁ, ফেলছেন। কর্পোরেট ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে এখন আমরা ওইভাবে যেতেও পারতেছি না, বিভিন্ন ধরনের লিমিটেশনও আছে। বাট অ্যাজ এন ইন্ডাস্ট্রি আমরাও সবাইরই আসলে এসএমই, এমএসএমই, রিটেল ওদিকে যেতে হবে, দ্যাট ইজ দি লার্জেস্ট সেগমেন্ট। রাইট। ওইটাকে যেতে গিয়ে আসলে আমরা একটু ডিজিটাল ফর্মে যাওয়ার জন্য কাজ করতেছি। যেমন আমরা অলরেডি সেন্ট্রাল ব্যাংকের একটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছি, আমরা সব সেট আপ করে সব কিছু লঞ্চ করে ডিজিটাল ন্যানো লোন দিব, ছোট ছোট ডিজিটাল লোন, আপনার অ্যাপ ভিত্তিক এবং কমপ্লিট পেপারলেস। তো ওইটাকে দিয়ে আমরা ইনশাল্লাহ যদি আমরা পাইলট করা শুরু করতে পারি, আমরা আশা করতেছি যে ওইটা পরবর্তী সময়ে এসএমই বা এমএসএমই লেভেলও নিয়ে নেওয়া যায়। মানে গ্লোবালি আপনি যদি দেখেন, অথবা আমাদের আশেপাশের এশিয়া প্যাসিফিক কান্ট্রি বা সাউথ এশিয়াতেও দেখেন, নেপাল বা ইন্ডিয়াতেও দেখেন, যদি এমএসএমই, এসএমই কিন্তু ডিজিটালি এখন লঞ্চ নেই, কর্পোরেট ছাড়া। তো আমাদের একটা বড় ধরনের রোডম্যাপ আমরা ডেভেলপ করতেছি, যেটা ডিজিটাল বেসড। মানে আমাদের এবি ব্যাংকের তো অলওয়েজই টেকনোলজি প্ল্যাটফর্মটা খুব স্ট্রং, একদম শুরু থেকেই ইট ইজ প্রায় অটোমেটেড, অলমোস্ট ভেরি মডার্ন টেকনোলজি প্ল্যাটফর্ম আছে। তো এখন ওইটাকে ডিজিটাল ফোকাস করে, পেপারলেস করে কিভাবে আমরা আরও কাস্টমার ফ্রেন্ডলি যেতে পারি। প্লাস আমরা সবাই জানি যে এখন যে ইয়াং জেনারেশন অফ Right. কাস্টমার্স, দে ডোন্ট ওয়ান্ট টু ভিজিট ব্রাঞ্চ, Right. দে ওয়ান্ট এভরিথিং ইন দি অ্যাপ। ওরা এত বেশি অ্যাপ ভিত্তিক, সো ওরা সব কিছু মোবাইলে করতে চায়, সো উইচ ইজ ডুয়েবল। সারা পৃথিবীতে এটা কনভার্ট করে চলে আসছে। ওটাতে আমরা আস্তে আস্তে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। ইটস কাইন্ড অফ আ স্ট্র্যাটেজি আমাদের জন্য, রিকভারি স্ট্র্যাটেজিতে এটাও একটা স্ট্র্যাটেজি, যে আমরা ডিজিটাইজড করে ডিজিটাল পদ্ধতিতে যে আমরা লেন্ডিং বলেন, ডিপোজিট বলেন, দুইটাকেই ওই লেটেস্ট যে কাস্টমার বেসটা আসছে ওদের দিকে ড্রাইভ করে নিয়ে যাওয়া। তো এটার স্যার একটা বেনিফিটও আছে স্যার, আমি যদি ভুল না করি। সেক্ষেত্রে হচ্ছে মানে যে সমস্ত ব্যাংক স্ট্রাগল করছে তাদের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হাই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। রাইট। আমি যদি ডিজিটালি আমি যদি অ্যাক্টিভিটি চালাতে পারি, আমার এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা আমি মিনিমাইজ করতে পারবো খুব সহজে, অপারেশন কস্ট অনেক কমে যাবে। কমে যাবে। এক্স্যাক্টলি স্যার, আপনি যেহেতু স্যার দীর্ঘদিন ধরে স্যার আইটি সেক্টরের সাথে ইনভলভ, তো সেই জায়গা থেকে স্যার আমি বলবো স্যার, ডিজিটাল ট্রান্সফরমেশন ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ ওয়ান অফ দ্য কি প্রায়োরিটি এরিয়াস অফ দ্য সেন্ট্রাল ব্যাংক লিডারশিপ নাউডেজ। তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সার্কুলার ইস্যু করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, যে সামনে হয়তো আরও ইনস্ট্রাকশন আসতে পারে যে এসএমইতে কীভাবে আরও বেশি ফোকাস করা যায় ডিজিটাল অ্যাক্টিভিটির মাধ্যমে। তো সেক্ষেত্রে স্যার অনেক ব্যাংক তো অনেক ধরনের অ্যাক্টিভিটি করছে। তো আপনাদের স্যার এখন ডিজিটাল ব্যাংকিং নিয়ে স্যার আপনারা সামনে 1 বছর বা 2 বছর নিয়ে আপনাদের প্ল্যানটা কী? আপনি যেটা বললেন যে জেনজি পপুলেশনের কথা বললেন, তারা ঘরে বসে থেকেই ব্যাংকিংটা করতে চায়। ইভেন আমি যতটুকু জানি অনেক ব্যাংক, অনেক ঠিক বলবো না, কিছু কিছু ব্যাংক তারা এখন নতুন একটা অ্যাপ্রোচে যাচ্ছে। সেটা হচ্ছে ধরেন ক্যাম্পাস ভিত্তিক। সাপোজ একটা ইউনিভার্সিটি, সেখানে অনেকগুলো স্টুডেন্ট, সেখানে তাদের বিভিন্ন ধরনের পেমেন্টের ইনভলভমেন্ট থাকে, কেউ হচ্ছে খাচ্ছে, কেউ হচ্ছে টিউশন ফি দিচ্ছে। তো ওই ব্যাংকগুলো করছে ওইখানকার টোটাল ডিজিটাল ইকোসিস্টেমটা তারা রেডি করে দিচ্ছে, যাতে করে এরা হচ্ছে ফিউচার ক্লায়েন্ট, তারা আগামীতে লিডটা দিবে। দিস ইজ দ্য রাইট ওয়ে টু গো ফর। হ্যাঁ, দিস ইজ দ্য রাইট আপনাদের স্যার প্ল্যানটা কী স্যার? আমাদের প্ল্যান মানে আপনি হয়তো আমরা অতটা পাবলিসিটি করি না, কিন্তু আমাদের যে এবি ব্যাংকের অ্যাপ আছে যেটার নাম এবি ডিরেক্ট, এটা কিন্তু বাংলাদেশের সেকেন্ড ব্যাংকিং অ্যাপ। মানে প্রথম সিটি টাচ করলো, সিটি টাচে 3 মাসের মধ্যে আমরা লঞ্চ করছিলাম, আজকে থেকে আই থিঙ্ক 2010-11 থেকে। আচ্ছা, এবি ডিরেক্ট আমরা এটাকে বলি একটা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে আপনি ব্যাংকিংয়ের জন্য ধরেন ব্রাঞ্চে যা যা কাজ করা যায় সবই করতে পারেন। আর এখন তাছাড়া মানি ট্রান্সফার করা, টপ আপ করে, এটা করা, স্টেটমেন্ট দেখা, ট্রানজ্যাকশন সব। সো এবি ডিরেক্ট ইজ কোয়াইট রিচ। আমাদের যেটা আছে এটা আমাদের ব্যাংকিং কাস্টমার ইউজ করে। এখন ওইটাকে আমরা নেক্সট পেজে এবি নেক্সট ধরেন আমি যদি বলি, ওইটাকে এখন একটা কমপ্লিট ডিজিটাল ব্যাংকিংয়ে ট্রান্সফর্ম করা। মানে এখন যেমন অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ট্রান্সফার করতে হয়, এটা করতে হয়, প্লাস হয় কি ট্রেডিশনালি ব্যাংকের যে কাস্টমারদের যে আপনার ব্যাংকিং অ্যাপ যেটাকে আমরা ডিএফএস বলি, সেটা খুব আপনার একটু মনোলিথিক হয়, একটু বা যে স্ট্যান্ডার্ড কিছু ফিচার আছে। কিন্তু আপনি যখন জেন জিকে অ্যাট্রাক্ট করতে চাবেন, সে তার অ্যাপটা দেখতে ফেসবুকের মতোই চাবে অথবা ইনস্টাগ্রামের মতোই চাবে, ঠিক আছে না? তো আমরা এখন বলি যে
এমবেডেড ব্যাংকিং বলি এটা, যেটা গ্লোবালি নতুন ফেনোমেনা, যেটা এটাই সত্যি যে এমবেডেড ব্যাংকিং হবে। ব্যাংকিংটাকে আপনাকে এমবেড করে ফেলতে হবে, মানে ব্যাংকিং অ্যাপ না, আপনাকে ব্যাংকিংটা উইল বি পার্ট অফ দ্যাট আপনার সার্ভিস, মানে যেটা আমরা বলি সেদিকে যেতে হবে, সেদিকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের প্ল্যাটফর্মগুলোকে রেডি করতেছি। এখানে অবশ্যই একটি ইনভেস্টমেন্ট ইস্যু আছে, টেকনোলজিতে একটা ইনভেস্টমেন্ট ইস্যু আছে, যে কন্টিনিউয়াস প্রসেস, বাট আমাদের বোর্ড ইজ ভেরি সাপোর্টিভ, দে আর অলসো এগ্রিং টু আওয়ার স্ট্র্যাটেজি। সো ওনারা এই জায়গায় ইনভেস্টমেন্টের ব্যাপারে কিছু বলতেছেও না, দে সেড ওকে গো এন্ড ইনভেস্ট বিকজ দিস ইজ দি নেক্সট ওয়ে উই হ্যাভ টু গো। বিকজ আমরা যদি ডিজিটাল ব্যাংকে না যেতে পারি, আসলে কনভেনশনাল ব্যাংক 5 বছর 10 বছর পরে আসলে কনভেনশনাল ব্যাংক থাকবে না, ডিজিটাল ব্যাংকই থাকবে। সো যদি যারা সার্ভাইভ করতে হবে ওদেরকে ওখানে যেতে। আরেকটা চ্যালেঞ্জ তো আছে স্যার, সেন্ট্রাল ব্যাংক হয়তো খুব তাড়াতাড়ি হচ্ছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও দিবে অনেকগুলো ব্যাংকে। হ্যাঁ, তো এই মার্কেটে এদের সাথে কম্পিট করতে গেলে তো আপনাকে ইউ হ্যাভ টু অ্যাডপ্ট, আমাকে অ্যাডাপ্ট করতেই হবে দ্য কাটিং এজ টেকনোলজি, তাই না? আর এখানে তো আসলে আরেকটা জিনিস যেটা বাংলাদেশ ব্যাংক বরাবরই চেষ্টা করতেছে, এখনও করতেছে, ক্যাশলেসটা করার। এক্স্যাক্টলি। ক্যাশলেস করতে গেলে আসলে পুরো ক্যাশলেসের যদি ইকোসিস্টেমের মধ্যে যদি আমার মার্চেন্টের যে আপনার কম্পোনেন্টটা, ওই সাইডটা যতক্ষণ পর্যন্ত আমি ফুললি রিজলভ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে ক্যাশলেস হবে না। কারণ আমি আলটিমেটলি তো পেমেন্টটাকে আমার রিজলভ করতে হবে। আমার এবি ডিরেক্টের ওয়ালেটে হোক আর ব্যাংকিং অ্যাপে হোক আমার কাছে তো টাকাটা লোড করে আসে, বাট আমি যদি পেমেন্টটা করার যেই আপনার যেই টাচ পয়েন্টগুলো, এটা যদি কমপ্লিট ছড়ানো না থাকে সারা দেশে, তাহলে তো আসলে এটা হবে না। যেটা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক বেশ অনেকগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে, অ্যাওয়ারনেস ডেভেলপ করতেছে, বাংলা কিউআর বলছে সবাইকে চেঞ্জ করে ফেলতে হবে, ম্যান্ডেটরি করে ফেলতেছে। স্টেপ বাই স্টেপ এটা হয়ে যাবে। মানে আমরা যদি বলি ব্যাংকিং সাইড থেকে মোটামুটি রেডি, এখন আমাকে ওই আপনার মার্চেন্ট সাইডে রেডি করতে হবে, যেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করতেছে এবং খুব টপ প্রায়োরিটিতে কাজ করতেছে। তো আপনাদের সেকেন্ড মোস্ট প্রায়োরিটি হচ্ছে ডিজিটাল ব্যাংকিং? হ্যাঁ, আমরা ওদিকেই ট্রান্সফর্ম করতেছি গ্র্যাজুয়ালি, বিকজ আমাদেরকে আসলে সার্ভাইভ করতে হলে ওদিকে যেতে হবে। বিকজ আমাকে একটা বিষয় স্যার, আমি আপনার মনোযোগটা একটু ফরেক্স মার্কেটের দিকে নিতে যাচ্ছি, কারণ ফরেক্স মার্কেটের মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে কিছুটা হলেও চাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমি যদি দেখি স্যার, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টটা ওই স্টার্টেড পিকিং আপ, হুইচ ইজ এ গুড সাইন ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। আবার একই সাথে দেখা যাচ্ছে স্যার, এই ইরান যুদ্ধের কারণে একটা মার্কেটে একটা অস্থিরতা তৈরি হয়েছে, তেলের দামও, জ্বালানি তেলের দামও বেড়ে যাচ্ছে অনেক হু হু করে। তো এটার একটা চাপ তৈরি করছে অর্থনীতিতে। স্যার এই পরিস্থিতিতে স্যার এবি ব্যাংক তার জায়গা থেকে তার ডলার ম্যানেজমেন্টটাতে তার কতটুকু এফিশিয়েন্টলি ডিল করতে পারছে? সোফার কি কোনো ধরনের প্রেশার আপনারা ফিল করছেন? না, প্রেশার আছে কিছুটা, বাট আমাদের ধরেন মানে ফিউচার মার্কেটের কথা চিন্তা করে একটু ভোলাটাইল তো হয়ে গেছি, যার জন্য লাইক এনি আদার ব্যাংক আমাদেরও তো একটু স্ট্রেস আসে, বিকজ আমরা এখন দেখতেছি যে ডলার প্রাইস ট্রেন্ডটা আপওয়ার্ড। সো এটাই খুবই, আপনি যেটা বললেন যে স্পেশালি এই ওয়ারের কারণে আর এই অয়েল প্রাইসটা এত ভোলাটাইল হয়ে যাওয়াতে ফরেন এক্সচেঞ্জের উপর প্রেশার কিছুটা আসবে। যদি আমরা এখন কাইন্ড অফ ফ্রি কারেন্সিতে অপারেট করি, বাট কিছুটা প্রেশার আসবেই, এটা মনে হয় অ্যাভয়েড করার উপায় নেই, আনলেস যুদ্ধ যদি অ্যাব্রাপ্টলি বন্ধ না হয়ে যায়। আচ্ছা। সো আমাদেরও ওইটাকে আমাদের কগনিজেন্সে নিয়েই প্ল্যান করতে হচ্ছে। সো যাতে রিস্কটাকে আমরা মিনিমাইজ করতে পারি, যত মিনিমাইজ করা সম্ভব আর কি। বিকজ আমরা যখন ধরেন যেসব কমিটমেন্টগুলো করছি, যখন পেমেন্টের সময় আসবে তখন তো কারেন্সি রেটের এরকম ভোলাটাইল হয়ে গেলে তখন তো সবাই একটা শকের মধ্যে যাবে, কাস্টমার বলেন, ব্যাংক বলেন। তো সেটাকে অবশ্যই সব ব্যাংকের মতো আমাদেরকেও মাথায় রেখেই ওই মানে কাজ করতে হচ্ছে। স্যার আমি যদি ভুল না করে থাকি, তাহলে এবি ব্যাংক হচ্ছে বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকটা করসপন্ডেন্ট ব্যাংকিংয়ের একটা। আপনাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, সেইখানে ইন্টারন্যাশনাল ট্রেড সেটেল করেন আপনারা। আমরা রিসেন্টলি ইন্ডিয়াতে আরেকটা মনে হয় একটা অনুমোদন পেয়েছেন, কলকাতায় একটা পারমিশন পেয়েছি, ওপেনিং এর জন্য কাজ করতেছেন। মুম্বাইতে তো আপনাদের মুম্বাইতে অনেক পুরনো, 20 বছর। তো স্যার এই করসপন্ডিং ব্যাংক কনটেক্সটে স্যার আসলে এবি ব্যাংকের অবস্থানটা এখন কীরকম, মানে আপনারা না, আমরা তো মানে লোকালি 50টার উপরে ব্যাংকের ইন্ডিয়ার ট্রেড পুরোটাই হ্যান্ডেল করি। সো করসপন্ডেন্ট ব্যাংকে মুম্বাই উই হ্যাভ আ ভেরি গুড পজিশন, এবং মুম্বাই ব্রাঞ্চ ইজ ভেরি স্ট্রং ইন অল পার্সপেক্টিভ। এবং ইন্ডিয়ার ট্রেডের আমি বলবো যে 80% আমরাই হ্যান্ডেল করি। সো 40 থেকে 50টা বা আরও বেশি ব্যাংক হবে যারা তাদের সমস্ত করসপন্ডেন্ট করে ইন্ডিয়া আমরা করি। আমাদের হংকংয়ে যে সাবসিডিয়ারি আছে ওটাও করে।
আর কলকাতাতে রিসেন্টলি আমরা পারমিশন পেলাম, যেটা সেট আপের জন্য আমরা অলরেডি কাজ করতেছি, বিকজ ওখানে আরবিআই এবং ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি একটা প্রসেস আছে, এখন সাবমিশনটার পর্যায়ে আছে আর কি। কলকাতা হয়ে গেলে আমরা যতটুকু ফোরকাস্ট করলাম, ভলিউম উইল বি ওয়ে হায়ার দেন মুম্বাই, অনেক বেশি হবে। আর একটা জিনিস হলো খুব টাইমলি হয়েছে, বিকজ এখন সিচুয়েশনস আর অলসো ইমপ্রুভিং। সো ইন্দো বাংলা ট্রেডটাও আস্তে 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 ইমপ্রুভ করবে। এর ভিতরে যদি আমরা আগামী 2-3 মাসে কলকাতাটা সেট করে ফেলতে পারি, তাহলে আই থিঙ্ক এবি ব্যাংকের জন্য আর একটু স্ট্রেংথ হবে। সো দিস ইজ অলসো মানে আমাদের ফরেন অপারেশনের মধ্যে ইন্ডিয়া এবং হংকং দুইটাই হ্যাভ লট অফ কন্ট্রিবিউশনস। একটা বিষয় আমি খুব কিউরিয়াস টু নো দ্যাট, ধরেন ডিপোজিট মোবিলাইজেশনের ক্ষেত্রে আপনাদের যে ডিপোজিট যে মিক্সটা এখন আছে, এটা স্যার কী ধরনের যে ডিপোজিট? এটা কি স্যার হাই কস্ট ডিপোজিট? এই রেশিওটা কীরকম? আর কাস্টার রেশিওটা কীরকম? এই মিক্সটা কীরকম? দেখেন এই ব্যাংকে যদি আপনাকে আমি অন্য পার্সপেক্টিভ একটু বলি। আচ্ছা, এটা আগে বলি, আমাদের অফকোর্স ট্রেডিশনাল যেটা হাই কস্ট মিক্সটাই বেশি, ঠিক আছে। অ্যান্ড এটা ধরেন টাইম লাগবে, অনেক বছর ধরে আমরা চেষ্টা করতেছি মিক্সটাকে একটু রিভার্স করার জন্য, প্রতি বছর বাজেট করতেছি, ইমপ্রুভ করতেছি স্লোলি। তারপরে আবার যেহেতু কিছুটা লিকুইডিটি প্রেশার আছে, যার জন্য চয়েসটাও কম, রাইট। আমাকে হাই কস্টে নিতে হচ্ছে, বিকজ আমার লিকুইডিটি প্রেশারটাকে সামাল দিতে হচ্ছে। সো দ্যাটস আ নর্মাল সিনারিও আমরা ফেস করতেছি। বাট এবি ব্যাংক ট্রেডিশনালি তো আসলে আপনাকে ট্রেড ফাইন্যান্স ব্যাংক ছিল সবসময়। ধরেন আমার মনে হয় 2010-10 পর থেকে কিছুটা ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে আসছে, বাট ইট ওয়াজ অলওয়েজ এ ট্রেড ফাইন্যান্স ব্যাংক, যার জন্য কস্ট অফ ডিপোজিট ওয়াজ নেভার ইস্যু। তো এখন এই পার্সপেক্টিভে যদি আমি আরেকটু টাচ করি, সেটা হলো যে একটা তো আমরা ডিপোজিট মিক্সটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আর লোন মিক্স তো আমরা কর্পোরেট বলেই দিচ্ছি যে আমাদের কোনো অ্যাপিটেট নেই। এক্সিস্টিং যেসব ভালো কর্পোরেটগুলো আছে ওগুলোকে আমরা জাস্ট নার্চার করতেছি, ওদের যতটুকু লাগে অতটুকু, যেহেতু আমাদের এমনিও লিকুইডিটি সমস্যা আছে। আর বেসিক্যালি আমাদের যেহেতু আপনার রেভিনিউ বা প্রফিট কমে গেছে, এখন আমাকে কস্টও কমাতে হচ্ছে। সো আমাদের কস্ট রিডাকশন ইজ আ মেজর ইনিশিয়েটিভ। সো আমরা 3 ইয়ার্সের মধ্যে উই আর ট্রাইং টু রিডিউস 25%। আমরা খুব স্পেসিফিক একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি 5 বছরের জন্য। এটা সেন্ট্রাল ব্যাংকে আমাদেরকে বলছিল, ওটা আমরা বাংলাদেশ ব্যাংকে অফিসিয়ালি যাইনি। মানে 3 বছরের মধ্যে আপনার 25% কস্ট কমাতে যাচ্ছেন, কস্ট অফ অপারেশন কমানো। তো সেখানে যেন ওগুলোতে অনেকগুলো জিনিসের মধ্যে, যেমন একটা আছে আমাদের ব্রাঞ্চের মানে সাইজগুলোকে ছোট রিডাকশন করা, অটোমেশন নিয়ে এসে যাতে ওখানে লোক কম লাগে। ধরেন আমাদের এরকমও ব্রাঞ্চ আমরা দেখলাম 4000 স্কোয়ার ফিট, 18 বছর ধরে আসছে, লোক হয়তো 10 জন, কেউ দেখেও নেই, বিকজ প্রয়োজন হয়নি, বিকজ দি পিএনএল ওয়াজ সো গুড। এখন যখন দেখতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমার ওখানে 1600-1700 স্কোয়ার ফিটে হয়, কথার কথা। সো কস্ট অফ অপারেশনটা আমরা ওপেক্স কস্টটাকে একটা ড্রাস্টিক রিডাকশনে যাচ্ছি। আমরা এটা শুরু করছি আপনার, আমি বলবো 24-এর মাঝামাঝি থেকে। সো 24-25 একটা ভালো হয়েছে, 26-এ অনগোয়িং। এটা রেজাল্ট আসতে 27 লাগবে। ধরেন আমরা অলমোস্ট 50 থেকে 60টা ব্রাঞ্চকে রিডিউস করে ফেলতেছি, 50 to 60 ব্রাঞ্চ, মানে অলমোস্ট 50% রিডিউস করে ফেলতেছি বিভিন্ন জায়গায়, যেখানে এবং ওই ব্রাঞ্চগুলোকে আমরা সাইজগুলো ছোট করে ফেলতেছি, 1 নম্বর 2 নম্বর, ওখানে ম্যান পাওয়ারও কমাই দিচ্ছি, একটু অটোমেশন নিয়ে আসতেছি, যাতে একই লোক অনেকগুলো কাজ করতে পারে। সো যখন আমি সাইজটা ছোট করে দিচ্ছি, আমার ওভারঅল কস্টটা কমে যাচ্ছে, অপারেশনাল কস্টটা, ভাড়া টাড়া সব কিছু। দেন যাতে সার্ভিসটা ডিস্টার্ব না হয়, তার জন্য আমরা কিছুটা অটোমেশন ওখানে নিয়ে আসতেছি, ইন হাউস ডেভেলপ করে কিছুটা অটোমেশন নিয়ে আসতেছি, যেন কাস্টমার সার্ভিসটা পায়। হয়তো একটা লোক হয়তো 3টা কাজ করবে এখন, যেখানে 3 জন লোক আছে, বাট ভলিউম তো ওইভাবে নাই। সো ওভারঅল এটা ছাড়াও আমরা আমাদের একটা তো মেজর কস্ট তো আমার হলো মানে সার্ভিস ইন্ডাস্ট্রি যেটা হয়, এমপ্লয়িজ কস্ট, তারপর অপারেটিং কস্টটাই বেশি। সো এখানে আমরা একটু প্রচুর কাজ করতেছি, যেটাও আমরা আশা করতেছি যে উইল ব্রিং ইন আ গুড ব্যালেন্স শিট ইন 2 to 3 years টাইম, আমরা এক্সপেক্ট করতেছি আর। আচ্ছা স্যার, আপনারা তো স্যার সামনে 12 তারিখে নতুন একটা বছরে পদার্পণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে স্যার হোয়াট উইল বি ইউর মেসেজ ফর ইউর কাস্টমার্স, ফর ইউর এমপ্লয়িজ অ্যান্ড অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রিতে অন্যান্য প্লেয়ার আছে তাদের জন্য আপনার কি মেসেজটা? না, মেসেজটা খুব সিম্পল আসলে। 44th অ্যানিভার্সারিতে আমরা যেটা যাচ্ছি, ইনশাআল্লাহ 44 বছর হতে যাচ্ছে, মানে মেসেজটা আসলে খুব সিম্পল, কি জানেন, সবাই অল স্টেক হোল্ডার্স, মানে আপনারা, সেন্ট্রাল ব্যাংক, কাস্টমার্স, এমপ্লয়িজ, এই যে কনফিডেন্সটা বা ট্রাস্টটা রাখছে আমাদের উপরে, এটাকে একটু কন্টিনিউ করা। যে ট্রাস্টটা আছে, এই ট্রাস্টটাকে একটু কন্টিনিউ করলে ইনশাআল্লাহ উইল কাম ব্যাক। এটা বেসিক্যালি আই জাস্ট
আই জাস্ট এক্সপেক্ট দ্যাট উই জাস্ট এক্সপেক্ট দ্যাট অল অফ ইউ কিপ দ্যাট ট্রাস্ট, আর আমাদেরকে ওদের ব্যাটিং স্পেসটা একটু দিন, এছাড়া উইল রিকভার। এবি ব্যাংকের রিকভার করে হিস্ট্রি আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা ম্যাজিক আছে, ইভেন সামওয়ার এদার দে গেট ব্যাক। আচ্ছা আচ্ছা এবং এই ব্যাংকের আল্লাহর মধ্যে যেটা সত্যি কথা আপনি যেটা বলতেছিলেন একটুখানি, যে এই ব্যাংক ইজ এ ভেরি স্ট্রং ব্র্যান্ড, ব্র্যান্ড ইজ অলসো আ রিজন ইনশাল্লাহ উইল রিকভার, বাট এন্ড অফ দ্য ডে ইটস আ ট্রাস্ট অফ এভরিবডি যে হ্যাঁ ঠিক আছে এই ব্যাংক ক্যান কাম ব্যাক, অ্যান্ড আমরা সিরিয়াসলি কোয়ান্টিটিভলি উই ওয়ার্কিং অ্যাজ এ টিম অ্যাজ এ টিম অ্যাজ এ টিম, জি, এবং স্পেসিফিক গোল ঠিক করা আছে। স্যার আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকেও ধন্যবাদ আমাকে এই কথা বলে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং সাথে আমি আমাদের কাস্টমার এবং যারা দর্শক শ্রোতা যারা এটা দেখছেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এতক্ষণ শুনলাম এবি ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে, ওনাদের ভবিষ্যৎ প্ল্যান, ওনারা কোন দিকে আগাতে চাচ্ছেন, কিভাবে ব্যাংকটাকে আবার সেই আগের যে সার্ভিস ডেলিভারি যে অবস্থাটা ছিল সেইখানে নিয়ে যাওয়ার জন্য ওনারা কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন সেই বিষয় নিয়ে উনি আমাদেরকে শেয়ার করলেন এবং আমরা আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি ওনাদের যে লক্ষ্যমাত্রা ব্যাংকটাকে আরও শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেইটা ওনারা অর্জন করতে পারবেন, সেই শুভকামনা জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমরা আশা করব আমরা আগামীতেও আমাদের সাথে থাকবেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।